হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার একটি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ ক্লাসে। অর্থাৎ তোমাদের যে ক্লাসটা হচ্ছিল তার পার্ট 47 আজকে, অর্থাৎ গ্রুপ ডি 2022-এর যে পার্টস গুলো আমরা নিয়ে চলে এসেছি 99 শিফটস, তার আজকে পার্ট 47। তোমরা যারা টেকনিশিয়ান এক্সাম কিছুদিন পর দেবে, যারা জুনিয়র ইঞ্জিনিয়ার দেবে, যারা আরপিএফ দিয়েছে এবং আরপিএফ কনস্টেবল দেবে, এনটিপিসি দেবে, এলপি তো হয়ে গেল, প্রত্যেকটা পরীক্ষার জন্য সমানভাবে কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এলপি পরীক্ষাতেও এখান থেকে প্রচুর হুবহু প্রশ্ন কমন এসছে। এলপি এক্সাম যেটা কিছুদিন আগে হলো, তো আজকে আমরা আলোচনা করব 18th সেপ্টেম্বর ফার্স্ট শিফটের প্রশ্ন নিয়ে। খুব গুরুত্বপূর্ণ, বিশেষত টেকনিশিয়ান এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা যারা আজকে আমার ক্লাসে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসটিকে লাইক করবে এবং ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং নিজেদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে দেবে। শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার এই ক্লাস দেখার পর আমার কাছে ব্যাচে পড়তে চাও, অর্থাৎ সায়েন্সের ব্যাচে মেনলি পড়তে চাও, সায়েন্স এনসিইআরটি ধরে ধরে মেনলি বোঝানো হয়, একমাত্র আমার এখানে ভিক্টরি এডুকেশনের সোমনাথ স্যারের আন্ডারে এনসিইআরটি লাইন বাই লাইন করানো হয়। না তো বিরাট কিছু ডিপ, না তো একদম হালকা কিছু, যেটা দরকার সেটা, যতটুকু লাগবে ততটুকু। তুমি এখানে পড়ে সায়েন্টিস্ট হতে আসনি, তুমি এখানে গ্রাজুয়েশনের ডিগ্রি নিতে আসনি, তুমি এসেছো পরীক্ষায় পাস করার জন্য, একটা চাকরি নিয়ে মা বাবার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদের কোর্সটি এইভাবেই কিন্তু ডিজাইন করা যায়, তুমি অল্প সময়ে বেশি করে কিন্তু প্রস্তুতি নিতে পারো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি এসেছে দেখো। প্রথম প্রশ্ন এসেছে, যখন সূর্যালো ঘন বনের ছাউনির মধ্য দিয়ে যায় তখন কুয়াশার প্রভাবে ক্ষুদ্র জলের ফোঁটা ড্যাশ আলো এবং টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্ট কিভাবে হয় না, যখন একটা সূর্যালো ঘন বনের ছাউনির মধ্য দিয়ে যায় তখন কি হয়, মেনলি সেটা বিক্ষিপ্ত হয়। বিক্ষিপ্ত স্ক্যাটারিং, স্ক্যাটারিং হয়, প্রতিফলন কিন্তু হয় না। টিন্ডাল এফেক্ট কখন দেখায়, টিন্ডাল এফেক্ট কখন দেখায়, একটা কলয়েডের মধ্য দিয়ে যখন আলো যায় তখন সেটা টিন্ডাল এফেক্ট দেখায়। একদম সেম ভাবে এখানেও কি হচ্ছে, এখানেও কিন্তু বিক্ষিপ্তকরণ হচ্ছে বা এখানে কিন্তু স্ক্যাটারিং হচ্ছে। এবং স্ক্যাটারিং এর প্রভাবে কি হচ্ছে, কুয়াশার যে যে প্রভাব যখন হয়, তোমরা দেখবে কুয়াশার মধ্যে যখন আলো ফেলো, গাড়ির যখন হেডলাইট ফেলো, তখন দেখবে আলোটা এরকম মানে কাছাকাছি দেখা যায়, দূরের দিকে যায় না। কেন? ছোট 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 জলকণার দ্বারা কি হচ্ছে, আলোটা স্ক্যাটারিং হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। খুব ভালো প্রশ্ন, এরকম প্রশ্ন তোমাদের কিন্তু আসার চান্স প্রচুর রয়েছে। বলছে ফোকাল দৈর্ঘ্য 0.1 মিটার একটি প্রদত্ত অবতল আয়নার জন্য এই ধরনের প্রশ্নে কোথায় ভুল হয় সেটাও আমি তোমাদের উল্লেখ করব। এই ধরনের প্রশ্নে একটা পার্টিকুলার জায়গায় ভুল হওয়ার প্রবণতা প্রচুর থাকে, সেই ভুলগুলোও আমি তোমাদের বলবো। ফোকাল দৈর্ঘ্য 0.1 মিটার একটি প্রদত্ত অবতল আয়না। প্রথম কথা আমি বলেছিলাম যে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কিটাকে আমি প্রথম দেখবো, আমি দেখবো যে লেন্স নাকি আয়না। এখানে বলেছে অবতল আয়না। অবতল আয়না বলে দিয়েছে, অবতল মানে হচ্ছে কনকেভ মিরর। একটা বস্তুকে 0.2 মিটার দূরত্বে রাখা হচ্ছে, তার মানে ইউ ইজিক্যাল টু কত দেবো, 0.2 অর্থাৎ 2/10 দিয়ে দিলাম, 2×5=10 অর্থাৎ 1/5। তার মানে 1/5 কি হচ্ছে মিটার, 1/5 মিটার অর্থাৎ -1/5 মিটার। কেন না, অবতল দর্পণের কি হয় না, বস্তুটা এই দিকে থাকবে এবং প্রত্যেকটা দর্পণ এবং লেন্স প্রত্যেকটা ক্ষেত্রে ইউ যেহেতু একদম বাম দিকে থাকে কোন একটা দর্পণ বা লেন্সে, তো সেক্ষেত্রে সেটা সব ক্ষেত্রে নেগেটিভ হয়। এটা তোমাদের আমি বহুবার বলেছি। এবার বলছে ফোকাল দৈর্ঘ্য এফ, অবতল দর্পণ, অবতল দর্পণের ফোকালটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে 0.1 মিটার মানে -1/10 আমি লিখে দিচ্ছি। কেন লিখছি, হিসাবের সুবিধার জন্য। তাহলে চিত্রের দূরত্ব বলেছে, ফর্মুলাটা কি হয়, 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তাহলে কি হবে দেখো, 1/v ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, 1/f মাইনাস অফ 1/u। 1/f কত হবে, 1/f দিয়েছে, দেখো এই জায়গাটা ভুল করবে, 1/10 বসিয়ে দেবে না, 1/1/10 অর্থাৎ -10, -10 প্লাস এখানে মাইনাস আছে আর এখানেও মাইনাস, তার মানে প্লাস কত হবে, এটা উল্টে যাবে 5। তাহলে -10 + 5 অর্থাৎ -5। কিন্তু মনে রাখবে 1/v = -5 বেরিয়েছে, তার মানে শুধু v = কত হয়ে যাবে, -1/5। এই জায়গাগুলো যেন ভুল হয়, এগুলো প্রচুর ভুল হয়। এই 1/ আর শুধু 5, অনেকে শুধু 5 করে দেবে, এখানে শুধু 5 হয়তো অপশনে নেই, অপশন থাকলে তোমরা ওটাকে টিক করে দিতে। তো এখানে -1/5 মানে কত, যদিও মাইনাস চিহ্ন এখানে নেই, বাট ঠিক আছে, 1/5 মানে কত, 0.2 মিটার। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, 0.2 মিটার। 1/5 মানে দশমিক নাও, 1 রয়েছে, দশমিক নাও 10, তাহলে 5×2=10, 0.2 মিটার। ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? তো এইভাবে একটা অঙ্ক তোমায় কিন্তু সঠিক করে তুলতে হবে। সেই সঠিক অঙ্কের দিশা কিন্তু একমাত্র ভিক্টরি এডুকেশনে পাবে। এরকম ভাবে পুরো একটা ফান্ডামেন্টাল যদি ব্যাচ তুমি পেতে চাও, এই যে এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে পেইড ব্যাচ, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারবে। মনে রাখবে, রেল কিন্তু কাউকে ফেরায় না, কারণ এখানে এত অপরচুনিটিস থাকে। যেই আছে, টেকনিশিয়ান আছে, এলপি আছে, তোমার কাছে যদি আইটিআই ডিগ্রি থেকে থাকে, একটা টেকনিক্যাল ডিগ্রি থেকে থাকে, হিউজ অপরচুনিটিস তোমার জন্য কিন্তু রেল দিয়ে রেখেছে। এটা বিগত বহু বছর ধরে আসছে, আবারও হচ্ছে। চলো
কার্বনের কোন বৈশিষ্ট্যটি প্রচুর পরিমাণে কার্বন যৌগের জন্য দায়ী? অর্থাৎ কার্বনের বিশাল যে একটা শৃঙ্খল, সেই শৃঙ্খলটা কেন হয়? না তার ক্যাটিনেশন প্রপার্টির জন্য এবং টেট্রা ভ্যালেন্সির জন্য, বৈচিত্র্যের জন্য না। ডাই ভ্যালেন্সি তো নেই। টেট্রা ভ্যালেন্সি মানে কি? কার্বনের ধরো 6, তার মানে 2 এবং 4, মানে 4টা হচ্ছে তার কি রয়েছে, 4টা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে বা ভ্যালেন্সি রয়েছে। তো টেট্রা ভ্যালেন্সি মানে 4টা ইলেকট্রন রয়েছে। টেট্রা ভ্যালেন্সির জন্য এটা কিন্তু প্রচুর পরিমাণে কার্বন যৌগের জন্য দায়ী। এই প্রশ্নটাকে আরো একভাবে অপশন দিতে পারে। অপশনটা কি দিতে পারে? না কার্বনের ছোট আকার বা কার্বনের ক্ষুদ্র আকার, এই ক্ষুদ্র আকারের জন্য কিন্তু কার্বন তার নিজের যৌগের জন্য দায়ী। ওকে, তো এখানে দেখো অ্যালোট্রপি এবং টেট্রাভ্যালেন্সি হবে না, তার কারণ অ্যালোট্রপির জন্য কিন্তু নয়, অ্যালোট্রপির জন্য কিন্তু প্রচুর যৌগ গঠন করতে পারে না। অ্যালোট্রপি হচ্ছে যার ভৌত ধর্ম আলাদা বা ফিজিক্যাল প্রপার্টিসটা আলাদা, কিন্তু রাসায়নিক ধর্মটা একই। কার্বনের যে সমস্ত যৌগ রয়েছে তাকে আমরা বলছি অ্যালোট্রপস। ঠিক আছে, অ্যালোট্রপস অফ কার্বন, যেমন ফুলারিন রয়েছে, হিরক রয়েছে, গ্যাস কার্বন রয়েছে, কোক রয়েছে, ইত্যাদি প্রভৃতি রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, চলে যাব আমরা। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কখন হবে? মনে করো একটা কয়েল রয়েছে, এই কয়েলের মধ্য দিয়ে অনেক একটা গ্যালভেনোমিটার রয়েছে। এবার এখানে যখন তুমি একটা ম্যাগনেটকে গতি করবে, অর্থাৎ ম্যাগনেটটাকে এদিকে নিয়ে আসবে বা এদিকে নিয়ে যাবে, বা তুমি এই কয়েলটাকে ম্যাগনেটটা স্থির রেখে কয়েলটা এদিকে নিয়ে আসবে বা এদিকে নিয়ে যাবে, তখন সেখানে কি হবে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি হবে বা কারেন্টটা ইনডিউসড হবে বা কারেন্টটা উৎপন্ন হবে। চৌম্বক ক্ষেত্র একটি কারেন্ট বহনকারী পরিবাহীর উপর একটি বল প্রয়োগ করে না। একটি বৈদ্যুতিক প্রবাহ একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে না। একটি বৈদ্যুতিক প্রবাহ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করলে সেটা আলাদা, সেটা তড়িৎ চুম্বক হচ্ছে। বাট ইন্ডাকশন না, ইন্ডাকশন মানে কি হবে? পরিবর্তিত চৌম্বক ক্ষেত্রের জন্য কারেন্টটা ইনডিউস হবে, কারেন্টটা কয়েলে উৎপন্ন হবে, একটি কাঁচের রডে উৎপাদিত বিদ্যুৎ না। শেষ অপশনটা দেখো, একটি কুণ্ডলী এবং একটি বার চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি মানে যে কোনো দুটোর মধ্যে একটা গতি থাকবে, সেটাকে আমি বলছি আপেক্ষিক গতি, যেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন করে। ইয়েস, 4 নম্বর রাইট। 4 নম্বর রাইট করবে, 1 নাম্বার নেবে, বাড়ি চলে আসবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, 5 নম্বর। 5 নম্বর প্রশ্ন একটা অঙ্ক দিয়েছে, কি বলছে দেখো, একটি বৈদ্যুতিক বাতি 240 ভোল্ট ডিসি উৎসের সাথে যুক্ত। তাহলে 240 ভোল্ট ডিসি, বাতির মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট 0.25 অ্যাম্পিয়ার। বাতির ক্ষমতা কত? কি করে পাবো স্যার? বহুবার বলেছি, পাওয়ার P = V × I। তাহলে ভি কত স্যার? ভি দিয়ে দিয়েছে 240 ভোল্ট, তাহলে 240 ভোল্ট। আর আই কত দিয়েছে? 0.25 অ্যাম্পিয়ার। তাহলে কত হয়ে যাবে? না 240 ইন্টু হচ্ছে 0.25, তাই তো? তাহলে করলে কত হবে? 25 4 100, শূন্য হাতে থাকলো 10, 25 দিয়ে 50, 10 এ 60, 60 আর এদিকে একটা শূন্য, দুই অঙ্ক পর দশমিক পড়ে গেল 60। তার মানে কত হয়ে যাবে? 60 ওয়াট। একদম সিম্পলি, একদম সিম্পলেস্ট ওয়েতে তোমাদের কিন্তু এগুলো আমি এক্সপ্লেন করে যাচ্ছি। অবশ্যই ক্লাসটা ভালো লাগলে তোমরা লাইক করবে। এই 99 শিফটে একটু বন্ধ রেখেছিলাম কারণ বাকি ক্লাসেস গুলো তোমাদের করাচ্ছিলাম, আবার এটা কিন্তু চলবে কারণ গ্রুপ ডি পরীক্ষার ভ্যাকেন্সি কিছুদিন পরেই আসছে। অপশন নাম্বার এ উইল বি ইওর রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, ক্যালসিয়াম অক্সাইড। খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের এএলপি তে কিন্তু ভরে ভরে দিয়েছে, তাই প্রত্যেককে বলছি আবার কিন্তু টেকনিশিয়ানও দেবে। ক্যালসিয়াম অক্সাইড যখন জলের সাথে জোরালো হয়ে বিক্রিয়া করে, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডে তুমি জল ঢেলে দিয়েছো, কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, যেটাকে আমরা কি বলবো? স্ল্যাক লাইম বলবো, বা যেটাকে আমি কি বলবো? কলিচুন বলবো, কলিচুন বলবো বা স্যাক লাইম বলবো। আর এইটা তার মানে অপশন 2 উইল বি রাইট অ্যান্সার। আর কুইক লাইম কোনটা? ক্যালসিয়াম অক্সাইড নিজে হচ্ছে কুইক লাইম। ওকে, আচ্ছা আর একটা জিনিস তোমাদের এখানে বলে দিই, এই CaOH অর্থাৎ যেটা এখানে উৎপন্ন হলো স্ল্যাক লাইম, সেখানে যখন CO2 অ্যাড করব তখন কি উৎপন্ন হবে? CaCO3 উৎপন্ন হবে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট বা যেটাকে আমরা মার্বেল বলবো, মার্বেল উৎপন্ন হবে। অ্যাকচুয়ালি মার্বেল এখানকারই যৌগ, তাহলে কি মার্বেল উৎপন্ন হবে? না, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কয়লা থেকে প্রাপ্ত শক্ত ছিদ্রযুক্ত কালো পদার্থ? কয়লা থেকে প্রাপ্ত ছিদ্রযুক্ত, হীরায় কি ছিদ্র আছে? না। কয়লা গ্যাস, গ্যাসে কি করে ছিদ্র থাকবে? নেই। কয়লা আলকাতরা, তরল পদার্থ, ছিদ্র নেই। এই কঠিনটাতেও ছিদ্র নেই, এটাতেও ছিদ্র নেই। কিন্তু কোকটা হচ্ছে অ্যামোরফাস। অ্যামোরফাস মানে কি? গুঁড়ো গুঁড়ো টাইপের, অর্থাৎ গুঁড়ো গুঁড়ো মানে কি? এখানে কিন্তু ছিদ্র রয়েছে, কোকে কিন্তু ছিদ্র রয়েছে, বাট হীরাতেও ছিদ্র নেই, একটা অত্যন্ত কঠিন পদার্থ। কয়লা গ্যাসেও ছিদ্র নেই, কারণ কয়লা গ্যাস মানে গ্যাস, সেটা একটা গ্যাস, গ্যাসে কি করে ছিদ্র থাকবে? আলকাতরা তো তরল, তাহলে এটাতেও নেই, কোক হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপকে আমরা হাইপার টেনশন বলে থাকি, কেন হয়? মনে রাখবে, এই যে চাপ, রক্তের চাপটা কিন্তু রক্তের যে দেওয়ালে আর্টারিতে যে চাপটা প্রয়োগ করে ব্লাডটা, সেটা হচ্ছে রক্তের চাপ। তাহলে উচ্চ রক্তচাপে কি হবে? ধমনীর সংকোচন হবে, ধমনীর সংকোচন হবে। সংকোচন, শিথিলকরণ মানে ডায়ালেট। ধমনী তো ডায়ালেট হবে, তত কি হবে? প্রেসার কম পড়বে তো। আর ধমনী যত সংকোচন হবে তত কি হবে?
অনেকটা রক্ত যাবে, ছোট রাস্তা, প্রেসার বেশি পড়বে, চাপ বেশি পড়বে, তাহলে ধমনীর সংকোচন হলে কি হবে, হাইপার টেনশন হবে বা প্রেসার বাড়বে। বোঝা গেছে? ধমনীর মধ্যে ফ্যাট জমে যায়, অনেক সময় ছোট হয়ে যায়, তখন কি হয় না উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, অধাতু সম্পর্কে প্রদত্ত বিবৃতির মধ্যে কোনটা সত্য? আমরা একটা অধাতুকে নিয়ে নেব, অধাতুকে নিলে বুঝতে হবে, যেমন ক্লোরিন, ক্লোরিন কি একটা অধাতু, তাহলে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত, 17, তার মানে 2, 8, 7, তাহলে এর যদি অ্যাটমিক নাম্বার 2 আর 7 হয়, মানে অ্যাটমিক মানে ইলেকট্রনিক কনফিগারেশনটা, তাহলে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে অষ্টক পূর্তি করার জন্য, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করা মানে কি হবে, এটা ইলেকট্রোনেগেটিভ হবে, ইলেকট্রোনেগেটিভ, এবং একটা ইলেকট্রন গ্রহণ করলে তবেই ইলেকট্রোনেগেটিভ হওয়া যায়। তাহলে অধাতুগুলো কি হয়, ইলেকট্রোনেগেটিভ হয়, আর ধাতুগুলো কি হয়, একটা ইলেকট্রন ত্যাগ করে এবং ত্যাগ করে ইলেকট্রো পজিটিভ হয়। তাহলে অধাতু প্রকৃতিতে ইলেকট্রো পজিটিভ একদম না, অধাতু প্রকৃতিতে ইলেকট্রোনেগেটিভ এবং ইলেকট্রন লাভ করে বন্ধন গঠন করে। ইয়েস, দিস ইজ ইউর রাইট অ্যান্সার। অধাতু প্রকৃতিতে ইলেকট্রো পজিটিভ না, অধাতু ইলেকট্রন হারিয়ে কখনো কিন্তু ইলেকট্রোনেগেটিভ হয় না, ইলেকট্রন হারালে সবসময় পজিটিভ হয়, তাই এটাও ভুল উত্তর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2। এগুলো পরীক্ষা হলে ভাববে এবং উত্তর করবে, দেখবে তোমরা পারছো। পরবর্তী প্রশ্ন, বেশিরভাগ সেলুলার প্রক্রিয়ার জন্য শক্তির মুদ্রা কি, অর্থাৎ এনার্জি কারেন্সি, এনার্জি কারেন্সি কে পাইরুভেট না, গ্লুকোজ না, এডিপি না, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি হয়ে যাচ্ছে এনার্জি কারেন্সি। পরবর্তী প্রশ্ন, ইস্টের কোষ দ্বারা অ্যানারোবিক গাজন, অ্যানারোবিক গাজন মানে কি, অ্যানারোবিক ফার্মেন্টেশন, অ্যানারোবিক কাকে বলি আমরা বহুবার বুঝিয়েছি, এই যে ছকটা রেসপিরেশনের ছকটা মাথার মধ্যে আসছে, বহুবার বুঝিয়েছি। তাহলে অ্যানারোবিক মানে কি, উইথাউট O2 ভাই, কোন রকম কথা নয়, কোন রকম বাক্য ব্যয় নয়, অনলি স্টাডি, অনলি পড়াশোনা, উইথাউট O2, উইথাউট অক্সিজেন যখন হবে তখন তাকে আমরা বলছি অ্যানারোবিক শ্বসন। এই অ্যানারোবিক শ্বসনকে আমরা গাজন বা যেটাকে আমরা ফার্মেন্টেশন বলতে পারি বা সন্ধান বলতে পারি, অনেক সময় গাঁজনও বলা হয়, অনেক সময় সন্ধানও বলা হয়, যেটা খুশি তোমরা ইউজ করবে বাংলা টার্ম। অক্সিজেনের অনুপস্থিতি পাইরুভেট, পাইরুভেটকে রূপান্তরিত করবে, কিসে রূপান্তরিত করবে, কিন্তু বলেছে ইস্টের। এটা কোথাকার প্রশ্ন জানো, এটা এনসিইআরটি এক্সাম্পলারের প্রশ্ন, এনসিইআরটি এক্সাম্পলারের প্রশ্ন, সেটা কিন্তু ডাইরেক্ট কপি হয়েছে গ্রুপ ডি তে। কি করবে, ইথানল ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড কিন্তু হবে না বাবা, কি হবে, ইথানল, কার্বন ডাই অক্সাইড, জল এবং শক্তি, অপশন নাম্বার 4 উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। দেখো ইথানল, সরি ইথানল জলটা হবে না, জলটা হবে না, ইথানল, কার্বন ডাই অক্সাইড এবং শক্তি, অপশন নাম্বার সি হবে, অপশন নাম্বার সি। ওকে, কারণ জলটা কিন্তু এখানে হবে না, ইথানল, কার্বন ডাই অক্সাইড, এনার্জি। ওকে, 2 কার্বন মলিকিউল বললে ওটা ঠিক করতে পারতো, অপশন নাম্বার 3 উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। ওকে, চলো বাকি এই ছকটা তোমরা দেখে নেবে, এই ছক থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় তোমাদের ড্যাশ পূরণ করে কিন্তু প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা জায়গায়। এইচআইভি সংক্রমণের একমাত্র উপায় কি নিরাপদ যৌনতা, ভালো প্রশ্ন। বলেছে এইচআইভি যে সংক্রমণ হয় সেখানে একমাত্র উপায় কি নিরাপদ যৌনতা, উত্তর হচ্ছে না, একমাত্র উপায় হতে পারে না। একমাত্র কথাটা না থাকলে আমি বলতাম যে হ্যাঁ নিরাপদ যৌনতা, কিন্তু একমাত্র উপায় নয়। এখানে কি করা হয়, যদি সংক্রামিত সূঁচ, একটা লোক যার এইচআইভি রয়েছে তার সংক্রামিত সূঁচ, দাড়ি কাটার ব্লেড, হ্যাঁ সংক্রামিত রক্ত সঞ্চালের মতো যে জিনিসগুলো সেগুলো যদি ইউজ করা হয়, তাহলে সেখানেও কিন্তু কি ঘটে না, সংক্রমণ ঘটে। অপশন নাম্বার সি উইল বি কারেক্ট। নিচের কোন বিবৃতি, অ্যালকেন, অ্যালকেন কি হবে, অ্যালকেন হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, মানে কি সম্পৃক্ত, সম্পৃক্ত যৌগ বা সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, এবং যেখানে এক বা একাধিক ডবল বন্ড থাকতে পারে না, ডবল বন্ড থাকবে না, দেখো বারবার বলেছি। অ্যালকিন যদি হয়, অ্যালকিন যদি হয় তখন সেটা অসম্পৃক্ত, অ্যাল যদি কাইন হয় সেটাও অসম্পৃক্ত, অ্যালকাইনে ট্রিপল বন্ড থাকবে, অ্যালকিনে ডাবল বন্ড থাকবে, কিন্তু অ্যালকেনে কি থাকবে, এটা সম্পৃক্ত বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, যেখানে এক বা একাধিক একক বন্ধন থাকবে। ইয়েস, অপশন নাম্বার সি উইল বি কারেক্ট। এক বা একাধিক সিঙ্গেল বন্ড থাকবে বা একক বন্ধন থাকবে, ডবল বন্ধন কিন্তু থাকবে না, একটা থাকতে পারবে, একাধিক থাকতে পারবে। যেমন মনে করো CH4, কটা বন্ধন রয়েছে, 4টে বন্ধন রয়েছে, এইচ 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 এইচ, এটা কি, এটা হচ্ছে মিথেন, মিথেন কি একটা হচ্ছে অ্যালকেন। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পর্যায় সারণী থেকে প্রশ্ন। আচ্ছা একটা কথা তোমাদের বলে দিই, পর্যায় সারণী তোমাদের সিলেবাসে নেই, তাও কিছুটা পড়ে যেও, কারণ পরীক্ষায় কিন্তু প্রশ্ন বাই চান্স চলে আসতে পারে। কারণ মনে রাখবে টেকনিশিয়ানে 40টা প্রশ্ন থাকবে, 40টা প্রশ্নের মধ্যে একটা আধটা প্রশ্ন কিন্তু পর্যায় সারণী থেকে দিয়ে দিতে পারে, কোনো বিশ্বাস নেই। তো লাস্ট টাইমে এসে তড়ি ডুবিয়ে দেওয়ার থেকে একটু পড়ে যাওয়াটা ভালো। আধুনিক পদার্থের দ্বিতীয় উপাদান কি নামে পরিচিত, দ্বিতীয় যে গ্রুপটা, প্রথম গ্রুপটা হচ্ছে ক্ষারীয় ধাতু আর দ্বিতীয়টা হচ্ছে ক্ষারীয় আর্থ ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল।
কি হবে? অ্যালকালাইন আর্থ মেটাল। এগুলো বলতে হবে না, একদম ইজি। পরবর্তী প্রশ্ন, 100 ওহমের তারে 100 ওহমের রোধে যে তাপ উৎপন্ন, এটা খুব ভালো প্রশ্ন। 100 ওহমের রোধে যে তাপ উৎপন্ন হয় যখন 5 এম্পিয়ারের একটি কারেন্ট 15 মিনিটের জন্য এর মধ্য দিয়ে যায়। তাহলে আমাকে একটা কথা বলো, একটা তার রয়েছে, এই তারের মধ্য দিয়ে কি যাচ্ছে না 100 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে তারটার মধ্যে, 5 এম্পিয়ারের কারেন্ট যাচ্ছে কত মিনিটের জন্য? 15 মিনিটসের জন্য। 15 মিনিটসের জন্য যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি ফর্মুলা? H ইকুয়াল টু I স্কয়ার RT। ফর্মুলাটা প্রত্যেক খাতার মধ্যে লিখে নাও। তাহলে I মানে কত ভাই? I মানে হচ্ছে 5 5 এ 25, R মানে কত 100 ওহম, আর T মানে কত 15। সবসময় 15 মিনিটটাকে তুমি কি করে নেবে? 15 মিনিটটাকে তুমি কিন্তু সেকেন্ডে করে নেবে, অলওয়েজ 15 মিনিটটাকে সেকেন্ডে করে নেবে, ঠিক আছে? চলো তাহলে করে নাও। 15 6 90, তার মানে 25 ইন্টু 100 ইন্টু 15 6 90, আর একটা 900, আর 25 9 225, 225 আর বাকি শূন্যগুলোকে বসা 1 2 3 4, 1 2 3 4। দেখো অপশনে কোনটা 2.25 225 বেরিয়েছে মানে কত? আর তো কোনো অপশন নেই। তাহলে কি হবে? এটা যদি আমি এরকম লিখি, একটা দশমিক এদিকে আনলে এখানে দুটো শূন্য বাড়বে, দশমিক যদি এদিকে সরাই এদিকে দুটো শূন্য বাড়ে। 2.25 ইন্টু 1 2 3 4 5 6, অর্থাৎ এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এভাবে লিখতে পারি 2.25 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। যারা না বুঝতে পারবে এই ডিজিটটা দেখে এখানে অপশনে ক্লিক করে দেবে, তবে বুঝে নেওয়াটা বেশি বেটার। কারণ যদি অপশন গুলো 2.25 দিয়ে তোমাদের 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 5 10 টু দি পাওয়ার 7 এরকম ডিফারেন্স করে দেয়, তখন বুঝতে অসুবিধা হবে। তাই শিখে নেওয়াটাই বেশি ভালো। এটা জুল হয়ে যাবে সঠিক উত্তর, এত জুল। ওকে, নেক্সট, নিচের কোন বিবৃতিটি সঠিক? এটা আমি বলবো না, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেবো। তো 16 নম্বরটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা হোমওয়ার্ক করে জানাবে, কারণ এরকম প্রশ্ন অলরেডি কিন্তু এলপি তে কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে এই টাইপের প্রশ্ন। এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, প্রত্যেক কমেন্ট বক্সে হোমওয়ার্ক জমা দেবে। ওকে, 16 নম্বর দাগ নাম্বার লিখে হোমওয়ার্কটা লিখবে। নেক্সট, একটি অবতল আয়নার সামনে আয়নার একটি বস্তুর অবস্থান ড্যাশের সামনে স্থাপিত, যা অসীমে একটি বাস্তব এবং ইনভার্টেড চিত্র দেয়। ভালো করে বোঝো, একটা অবতল আয়না এরকম রয়েছে। এবার অবতল আয়নার মনে করো এই জায়গাটা ফোকাস, আর এই জায়গাটা মনে করো সেন্টার অফ কার্ভেচার, এখানে মনে করো অসীম। তাহলে ভালো করে বুঝবে যে যদি আমি ফোকাসে বস্তুটা রাখি, যদি আমি এই জায়গাটা বস্তুটা রাখি, তাহলে কি হবে না বস্তুটার অনেক দূরে কিন্তু অসীমে কি হবে না অসীমে কিন্তু প্রতিবিম্ব গঠিত হবে। আর যদি উল্টোটা করা হয়, অর্থাৎ অসীম থেকে বস্তু আসে প্যারালাল, তখন সেটা কোন দিক দিয়ে যাবে? তখন সেটা কিন্তু মনে রাখবে সেটা ফোকাসে পয়েন্ট সাইজ বস্তু গঠিত হবে, ঠিক আছে? পয়েন্ট সাইজের কিন্তু একটা প্রতিবিম্ব, সরি বস্তু না প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে জিনিসটা বোঝো, অসীমে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হবে ফোকাসে, আর ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হবে অসীমে। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? ইয়েস, দিস ইজ ভেরি গুড, একদম। নেক্সট, 18 নম্বর প্রশ্ন, সাদা আলো রশ্মি একটি কাঁচের প্রিজমে প্রতিসরণকারী পৃষ্ঠ এবি তে ইনসিডেন্ট হলো। অর্থাৎ মনে করো এইখানে এবি এবং এইখানে এবি এবং এইখানে হচ্ছে এসি, এসি এটা তো এইখানে মনে করো প্রতিষ্ঠিত হলো, প্রতিসরণকারী পৃষ্ঠ থেকে এসি থেকে বেরিয়ে গেল, এখান থেকে বেরিয়ে গেল। সাদা আলো বিভিন্ন রঙের জন্য এবি পৃষ্ঠের প্রতিসরণ কোণ বিভিন্ন হয়, এটা একদম ঠিক রয়েছে। ভিন্ন ভিন্ন রঙের জন্য ভিন্ন ভিন্ন প্রতিসরণ কোণ হবে, বিভিন্ন রঙের জন্য সারফেস এসির প্রতিসরণ কোণ ভিন্ন, এসি একদম ঠিক, এটাও ঠিক বলেছে। অর্থাৎ শুধুমাত্র উভয় এ এবং বি সঠিক রয়েছে। তো তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা রঙের জন্য প্রতিসরণ কোণ ভিন্ন ভিন্ন হবে। উত্তর হচ্ছে কেন স্যার? কারণ প্রত্যেকটা রঙের যে বেগ, সেই বেগটা আলাদা আলাদা হবে, আর বেগ আলাদা আলাদা যদি হয় তাদের প্রতিসরণ কিন্তু আলাদা আলাদা কোণ দিয়ে হবে। এই জন্যই তো পটির আকারে পরপর 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 আলো যখন বিশ্লিষ্ট হয় পরপর বেগুনি লাল নীল এরকম করে পরপর ছড়িয়ে যায়। ওয়াশিং সোডা, এই প্রশ্নটা না ভীষণ গুরুত্বপূর্ণ, তো ভালো করে বুঝবে। অ্যাকচুয়ালি ওয়াশিং সোডার জন্য নিচের কোন বিবৃতি সঠিক? এবার তুমি বলবে স্যার প্রথম অপশনটা তো ঠিক রয়েছে, ওয়াশিং সোডা হচ্ছে Na2CO3। আমি বলবো ঠিক রয়েছে, ঠিকঠাকই রয়েছে, যদি না সেকেন্ড অপশনটা থাকতো। ফার্স্ট অপশনটাকে আমরা তখনই ঠিক করতে পারতাম যদি না সেকেন্ড অপশন থাকতো। অনেক সময় কি হয়, দুটো রাস্তা দিয়েই যাওয়া যায়, কিন্তু একটা রাস্তা খুব অ্যাপ্রোপ্রিয়েট রাস্তা হয়, সেটা আমাকে বেছে নিতে হয়। অ্যাকচুয়ালি কেন টেকনিক্যালি প্রথমটা ভুল আমি বলছি, কারণ ওয়াশিং সোডার অ্যাকচুয়ালি সংকেত কি? অ্যাকচুয়ালি সংকেত কিন্তু Na2CO3 নয়, Na2CO3 10H2O, তবেই এটা ওয়াশিং সোডা হয়। অর্থাৎ আমি এর যেটা লিখতে পারি সোডিয়াম কার্বনেট ডেকা হাইড্রেট, তবেই এটা আমার হবে কি ওয়াশিং সোডা। তো এখানে তো সেটা নেই, শুধু Na2CO3 দিয়ে দিয়েছে, তাই এটা আমি ভুল করব। এবার বলেছে কাঁচের প্রস্তুতির জন্য ওয়াশিং সোডা ব্যবহার করা হয়, এক্স্যাক্টলি দিস ইজ রাইট, এটা একদম ঠিকঠাক রয়েছে।
বিবর্ণ এজেন্ট হবে না। বিবর্ণ এজেন্ট কে হয়? ব্লিচিং পাউডার বিবর্ণ এজেন্ট হয়। আর ওয়াশিং সোডা H2Cl2 উৎপাদনে ব্যবহার করা হয় না, NaCl ব্যবহার করা হয়। NaCl ব্যবহার করা হয় H2 এবং Cl2 উৎপাদনের জন্য, যেটাকে আমরা ক্লোর অ্যালকালি প্রসেস বলছি, যেখানে NaCl এর উপর ইলেকট্রোলাইসিস করা হয়। কিন্তু এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? 2। তাহলে এটা তোমাদের বোঝা গেল যে কেন 1 নম্বর অপশনটা ঠিক হলো না, 2 নম্বর অপশনটা ঠিক হলো। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, হাইড্রোক্সাইড আয়নের উচ্চ ঘনত্বের দ্রবণের ক্ষেত্রে নিচের কোন, দেখো ভালো করে বোঝো, এরকম একটা পিএইচ স্কেল তোমাদের দেওয়া ছিল। এই পিএইচ স্কেলে কি ছিল? এইদিকে যত যাব তত কি হবে? H প্লাস আয়নের ঘনত্ব বাড়বে, অর্থাৎ পিএইচ যত কমের দিকে যাব তত কি হবে? H প্লাস আয়নের ঘনত্ব বাড়বে। আর যত বেশির দিকে যাব তত কি হবে? OH মাইনাস বা হাইড্রোক্সাইড আয়নের ঘনত্ব বাড়বে। তাহলে উচ্চ পিএইচ মান সহ সলিউশন মৌলিক নয়, এটা মৌলিক না, এটা ক্ষারীয় হতো, অপশন ক্ষারীয়। তাহলে OH মাইনাস আয়নের যত ঘনত্ব বাড়বে তখন কি হবে? পিএইচটা তত বাড়বে, এবং তত কি হবে? তত কিন্তু তোমাদের যেটা হবে সেটা হচ্ছে যে বেসিক হবে, সেটা এইরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। তাহলে এদিকে গেলে কি হবে? H প্লাস আয়নের ঘনত্ব বাড়বে, এদিকে গেলে কি হবে? OH মাইনাস আয়নের ঘনত্ব বাড়বে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? নেক্সট, নিচের কোন বর্জ্য পরিবেশের সবচেয়ে কম ক্ষতি করে? সবথেকে কম ক্ষতি করবে রাসায়নিক কীটনাশক, প্রচুর ক্ষতি করে। কাগজের কাপ কম ক্ষতি করে, পলিথিন ব্যাগও ক্ষতি করে, প্লাস্টিকের বোতলও ক্ষতি করে। এটা তোমাদের পরিবেশ সংক্রান্ত প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, নিচের সারণীতে লোহা কোথায় রাখা উচিত? দেখো লোহা একটা কি, বায়োডিগ্রেডেবল নাকি নন বায়োডিগ্রেডেবল? অবশ্যই হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। যেহেতু এটা নন বায়োডিগ্রেডেবল, এবার দেখো নন রিসাইক্লেবল, না লোহাকে আমি রিসাইক্লেবল করতে পারি, তাহলে অপশন নাম্বার বি উইল বি ইওর কারেক্ট অ্যান্সার। তো সেল বি তে আমরা রাখবো। এইটা খুব ভালো প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু ভালো করে বুঝবে তোমরা, না বুঝলে কিন্তু পারবে না। দেখো একটা অ্যালুমিনিয়ামের তার দিয়েছে, এই অ্যালুমিনিয়ামের তারের 1 মিটার লম্বা, অর্থাৎ লেন্থ ইকুয়াল টু 1 মিটার। ক্রস বিভাগীয় ক্ষেত্রফল কত? 10⁻², এটা ঠিক আছে, 10⁻² মিলিমিটার স্কয়ার রয়েছে। অর্থাৎ এরিয়াটা মনে করো, এই যে ক্রস বিভাগীয় ক্ষেত্রফল মানে কি, এই এরিয়াটা 10⁻² মিলিমিটার স্কয়ার রয়েছে। ইউনিটটা খেয়াল রাখবে, তার মানে আমাকে যদি এসআই ইউনিটে করতে হয় মিলিমিটারটাকে মিটারে নিয়ে যেতে হবে। তাহলে মিলিমিটার স্কয়ার থেকে যখন মিটার স্কয়ার নিয়ে যেতে হয়, তাহলে 10⁻6 দিয়ে গুণ করতে হয়। তাহলে 10⁻² ইন্টু 10⁻6, তার মানে কত হবে? 10⁻8 মিটার স্কয়ার। ভালো করে বুঝবে এটা, 10⁻² মিলিমিটার স্কয়ারকে 10 মিটার স্কয়ারে কনভার্ট করতে গেলে 10⁻6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10⁻² এর সঙ্গে 10⁻6 করলাম, 10⁻8 মিটার স্কয়ার। বোঝা গেছে? এবার রেজিস্ট্যান্স কত দিয়েছে? R ইকুয়াল টু 2.8 মিটার দিয়ে দিয়েছে। বলেছে যদি, প্রথমে তো দিয়ে দিয়েছে, বলেছে যদি এটি তার মূল দৈর্ঘ্যের 8 গুণ প্রসারিত হয় তাহলে এর রোধাঙ্ক কত? তাহলে প্রথমে রোধাঙ্ক বের করি, তারপর 8 গুণ প্রসারণ হলে কি হবে সেটা আমি বলছি, ভালো করে বুঝবে, খুব ভালো ট্রিক রয়েছে। ঠিক আছে, তাহলে R ইকুয়াল টু কি হয় না, S ইন্টু L বাই A হয়। তাহলে S ইকুয়াল টু রোধাঙ্ক ইকুয়াল টু কি হবে? R ইন্টু A বাই L। তাহলে R মানে কি? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কত হচ্ছে? 2.8 ইন্টু 10⁻⁸ ডিভাইডেড বাই L মানে 1। তাহলে এটা আমাদের বেরোলো কি? রোধাঙ্ক। একটা জিনিস ভালো করে বোঝো, এই যে পরে বলেছে যদি মূল তারটি দৈর্ঘ্য 8 গুণ প্রসারিত, ভাই তোমাকে এখানে রোধাঙ্ক বের করতে দিয়েছে, তুমি মূল তারটা 10 গুণ বাড়িয়ে দাও, তাতে কিচ্ছু ফারাক নাই পড়তা, কিচ্ছু ফারাক পড়বে না। 8 গুণ প্রসারিত করে 10 গুণ প্রসারিত করে একই থাকবে, কারণ তোমাকে এখানে চেয়েছে কি? রোধাঙ্ক। আর রোধাঙ্ক নির্ভর করে কিসের ওপর? না তারের ওপর, অর্থাৎ মানে যে ম্যাটেরিয়ালটা দিয়ে প্রস্তুত সেই ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে, না তো কি দৈর্ঘ্য প্রস্থ ইত্যাদির উপর নির্ভর করে না। অর্থাৎ এখান থেকে যে রোধাঙ্কটা বেরোবে সেটাই হবে তোমার অ্যান্সার। এই 8 গুণটা কোনো কাজেরই না, এটা তোমাকে ভড়কানোর জন্য দেওয়া রয়েছে। ভেরি কনসেপচুয়াল প্রশ্ন, ভীষণ কনসেপচুয়াল প্রশ্ন। 2.8 ইন্টু 10⁻⁸ ওহম মিটার উইল বি ইওর রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি কি আমি প্রত্যেকের? তাহলে আমাকে একটা বিষয় বলো, তোমাদের ভুল হওয়ার জায়গাটা কোনটা ভাই? এই যে মিলিমিটারটা রয়েছে না, এই জায়গাটা তোমরা ভুল করবে। মিলিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার করলে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হয়। শুধু মিলিমিটার থেকে মিটার করতে গেলে কি হয়? 10⁻³ দিয়ে গুণ করতে হয়। স্কয়ার রয়েছে মানে ওটারও স্কয়ার হবে 10⁻6। ক্লিয়ার করতে পেরেছি? যদি এটা ক্লিয়ার হয়ে থাকে একটা করে লাইক করবে, একটা করে কমেন্ট করবে, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এক্স্যাক্টলি এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। ওকে, ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্ন,
NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে CH3COO দিয়েছে, তাহলে কি হবে না, তাহলে যেটা হবে সেটা দেখো, এই যে CH3 তার মানে কি হবে দেখো এখানে ভালো করে বোঝো, CH3COO 2Na হবে না, যেটা হবে সেটা হচ্ছে CH3COO এবং H2O, এই A প্লাস বির জায়গায় এটাই উৎপন্ন। এটা একদম এনসিইআরটি তে রয়েছে। কোথায় রয়েছে, কোন চ্যাপ্টারে রয়েছে, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড, এই চ্যাপ্টারে কিন্তু এই জিনিসটা রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন, ফ্লেমিং এর ডান হাতের নিয়ম সারে কন্ডাক্টরের গতি এবং প্ররোচিত ইএমএফ বা ইনডিউস ইএমএফ দিক হলো, ভালো করে বুঝবে। ফ্লেমিং এর ডান হাত হোক বা বাম হাত হোক, এদের মধ্যে প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটা পরস্পরের সঙ্গে কিন্তু লম্ব হবে, লম্ব 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে এবং একে অপরের 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। ঠিক আছে, ওকে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। যারা আমার নতুন ব্যাচে ভর্তি হতে চাও, এখানে এত কিছু ফেসিলিটিস দেখা রয়েছে, আর আমি কিছু বলছি না। কি করে ব্যাচে ইনক্লুড হবে, ব্যাচটার ফিস রয়েছে 999 টাকা ওয়ান টাইম। তুমি এখানে যদি টেকনিশিয়ান এক্সামও থাকে তুমি তার জন্য ভর্তি হতে পারো, কারণ টেকনিশিয়ানের জন্য কিন্তু লাইভ ক্লাস চলছে। তুমি বলবে স্যার যে গ্রুপ ডির জন্য ভর্তি হবো, টেকনিশিয়ান এক্সামটা যাক, আমি বলবো না, কেন না, কারণ ভাই গ্রুপ ডির জন্য তো এক্সট্রা কোনো ফিস দিতে হচ্ছে না। এই 999 ফিস দিলে তুমি টেকনিশিয়ানও পাচ্ছ, বা গ্রুপ ডি যখন হচ্ছে আবার তুমি নতুন ব্যাচে চাইলে তোমাকে অ্যাড করে দেবো, কারণ আমার এখানে ওয়ান টাইম সাবস্ক্রিপশনের মতো, তুমি যদি একবার 999 টাকা দিয়ে কিনে নাও, তুমি যে কোনো সায়েন্সের ব্যাচে অ্যাড হয়ে যেতে পারবে। ঠিক আছে, আমার এখানে কোনো এক্সট্রা ফিস দিতে হয় না। তো এটার জন্য 1 ইয়ার তোমাদের ভ্যালিডিটি থাকবে, এটা নিয়ে নিতে পারো। একদম প্রচুর সায়েন্স এন্ড নিউমেরিক্যালস, প্রচুর মানে লো লেভেলের ব্রেনের ছাত্রছাত্রী আজকে আমার হাত ধরে অনেক বেটার এক্সাম দিতে পেরেছে। তো আগামী দিনে যখন এএলপির CBT1 এর এক্সাম বেরোবে, যখন রেজাল্ট, তখন কিন্তু তোমরা দেখতে পাবে যে বহু ছাত্রছাত্রী ভিক্টরি এডুকেশন থেকে পাস করছে। তোমরা লাইভ ক্লাসে যখন আসো তখন বহু ছাত্রছাত্রী ওখানেও কমেন্ট করে যে স্যার আপনার জন্য অনেকটা পেরেছি, 20/20 পেরেছি, 18/20 পেরেছি। তো আমি আমার জন্য বলি না, আমি বলি যে আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি, তোমাকে খাটছো তাই তোমরা পাচ্ছ। তো যাই হোক, বেশি কথা বলবো না, যদি ভর্তি হতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, কারণ একটা টোটাল ভিওডি ব্যাচ রয়েছে, সেই ভিওডি ব্যাচে তোমাকে লাস্ট 10 to 15 ডেজের জন্য অ্যাড করব। যতটা পারো শিখবে, একদম কিছু না শেখার থেকে অনেকটা শিখে পরীক্ষাতে যাওয়া ভালো। তো 999 টাকা ওয়ান টাইম যদি তোমরা দিয়ে ভর্তি হতে চাও, অবশ্যই ভর্তি হতে পারো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের একটা ক্লাসে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।